তাহলে আজকে আমরা শুরু করব স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি। তো স্থিতিস্থাপকতা কাকে বলে সেটা আগে দেখা যাক। হেডিং: স্থিতিস্থাপকতা, যার ইংরেজি নাম হচ্ছে ইলাস্টিসিটি। তো এটা হচ্ছে কোনো একটা বস্তুর একটা ধর্ম, যে ধর্মটার জন্য আমরা বস্তুটার পরে যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ করি, সেই বলের জন্য তার আকার পরিবর্তন হতে পারে, আয়তন পরিবর্তন হতে পারে, আকার আয়তন দুই পরিবর্তন হতে পারে। কোনো একটা রবার, তারপরে যদি আমি একটা বল প্রয়োগ করি, সে রবারটা লম্বা হয়ে যাবে বা সেটা ছোট হয়ে যেতে পারে, প্রসারিত সংকুচিত। তো স্থিতিস্থাপকতা হলো বস্তুর সেই ধর্ম, যে ধর্মের জন্য আমরা বলটাকে যখন তুলে নেব, যে বলটা আমরা বলটাকে যখন উইথড্র করে নেব, তখন বস্তুটা আবার নিজের অবস্থানে ফিরে যাবে বা নিজের আকার আয়তনে ফিরে যাবে। ওকে, তাহলে সংজ্ঞাটা কি? যে সহজাত যে সহজাত ধর্মের জন্যে কোনো পদার্থ কোনো পদার্থ বাইরে থেকে প্রযুক্ত বল বাইরে থেকে প্রযুক্ত বল বা বলের ক্রিয়ায় প্রযুক্ত বলের ক্রিয়ায় তার আকার বা আয়তন বা উভয়ই, আয়তনের বা উভয়েরই পরিবর্তনের চেষ্টায় বাধা দেয় বাধা দেয় এবং ওই প্রযুক্ত বাহ্যিক বল এবং ওই প্রযুক্ত বাহ্যিক বল অপসারিত হলে বস্তু তার পূর্বের আকার বা আয়তন বা ও আয়তন ফিরে পায়, তাকে স্থিতিস্থাপকতা বলে। ওকে, তো যেমন একটা উদাহরণ যদি আমি বলি, যে একটা রবারের বল বা একটা রবারের কোনো ফিতে মতো ছিল, তারপরে যদি আমরা বল প্রয়োগ করি, বাহ্যিক বল, তাহলে কি হবে? সেটা লম্বা হয়ে যাবে। আমি টান বল প্রয়োগ করলাম, তাহলে সেটা লম্বা হয়ে যাবে। তাহলে তার আকার বা আয়তনের এখানে পরিবর্তন হবে না, আকারের পরিবর্তন হবে। এবার আমি সেই বলটাকে সরিয়ে নেব, সেই কিন্তু আবার আগের অবস্থায় ফিরে যাবে। এই যে নিজের আগের অবস্থায় ফিরে যাওয়া, এই ফিরে যাওয়াটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। এই যে ধর্মের জন্য সে আগের অবস্থায় ফিরে যাচ্ছে, তাকেই বলা হয় স্থিতিস্থাপকতা, ধর্ম বা ইলাস্টিসিটি প্রপার্টি। ওকে, তো এবার আমরা এখান থেকে কতগুলো পদার্থের ধর্ম, বা এটা তো একটা পদার্থের ধর্ম, এই ধর্মের পরে ভিত্তি করে পদার্থকে কত রকম ভাবে ভাগ করা যায়। যেমন এক হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু, আংশিক স্থিতিস্থাপক বস্তু, এরকম বিভিন্ন রকম ভাবে ভাগ করা যায়। তবে প্রথমে বলছি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। হেডিং: পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। ইংরেজি নাম হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক বডি। পারফেক্টলি ইলাস্টিক বডি। ওকে, তো কি
না, আমরা এমন একটা বস্তুর কথা বলছি যেখানে বাহ্যিক বল বা কোনো একটা বাহ্যিক বল বা দ্বন্দ্ব যাই বলা হয়, সেটা প্রয়োগ করলে বস্তুর বিকৃতি হলেও আমরা যেই বলটাকে আবার সরিয়ে নেব, অপসারিত করব, বস্তু আবার সম্পূর্ণ আগের অবস্থায় বা আগের আকার বা আগের আয়তনে ফিরে যাবে। ঠিক আছে? কোনো রকম স্থায়ী বিকৃতি তার মধ্যে হবে না। পুরোটা লিখি, তারপর আমি বলছি। প্রযুক্ত বাহ্যিক বলের প্রযুক্ত বাহ্যিক বলের যে কোনো মানের জন্য, যে কোনো মানের জন্য, যে কোনো মানের জন্য বস্তুটি বিকৃতি হলেও, বস্তুটি বিকৃত হলেও, আমি একটা বল প্রয়োগ করলাম, বস্তুটা বিকৃত হবে, মানে বস্তুটার আকার বা আয়তন চেঞ্জ হয়ে যাবে। বিকৃত হলেও বিকৃতি উৎপাদনকারী বল, বিকৃতি উৎপাদনকারী বল, বলের অপসারণ, বলের অপসারণের সঙ্গেই যদি বস্তুটি তার পূর্বের আকার বা আয়তন, তার পূর্বের আকার বা আয়তন ফিরে পায়, সম্পূর্ণরূপে ফিরে পায়, তবে সেই বস্তুকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে। ওকে, তাহলে আমরা দেখলাম যে কিছু বস্তু আছে যাদের উপরে বল প্রয়োগ করলে বস্তুটার বিকৃতি হবে, বাট যেই আমরা সেই বলটাকে তুলে নেব, তাহলে সেই বস্তু কিন্তু আবার তার আগের যে পূর্বের যে আকার বা আয়তন, সেই আকার বা আয়তনে ফিরে যাবে। এইরকম বস্তুকে আমরা বলছি সম্পূর্ণরূপে সেই পূর্বের আকার আয়তনে ফিরে যাবে, এরকম বস্তুকে আমরা বলছি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। কিন্তু পৃথিবীতে এরকম বস্তুর কোনোদিন পাওয়া সম্ভব নয় যে বস্তুর পরে আমরা একটা বাহ্যিক বল প্রয়োগ করব, সেই বল যখন আমি তুলে নেব, বস্তুর আবার সম্পূর্ণরূপে আগের আকার বা আয়তনে ফিরে যাবে। কিছু না কিছু পরিমাণে বিকৃতি কিন্তু তার মধ্যে থেকেই যাবে। ঠিক আছে? তো সেই জন্যে উদাহরণ যদি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর বলি, যে এই বস্তুর উদাহরণ বাস্তবে এরকম কোনো বস্তুর অস্তিত্ব নেই। এরকম বস্তুর কোনো অস্তিত্ব বাস্তবে কিন্তু নেই। ঠিক আছে? যদি উদাহরণ দেয়, এটাই লিখতে হবে যে বাস্তবে এরকম বস্তুর অস্তিত্ব নেই। নেক্সট আমরা পড়ব পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু। ওকে, মানে পুরো এর উল্টোটা ঘটবে। তো হেডিং করছি পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু, যার ইংরেজি নাম হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক বডি। পারফেক্টলি ইনইলাস্টিক বডি। তো কি বলছে যে একই কথা, প্রযুক্ত বাহ্যিক বলের যে কোনো মানের জন্য কোনো বস্তুর যদি বিকৃত হয় জন্য বস্তুটি
বিকৃত হলেও বাহ্যিক বল অপসারিত হলে বাহ্যিক বল অপসারিত করলে বস্তুটা কিন্তু তার যে পূর্বের আকার বা আয়তন সেটা ফিরে পাবে না। অপসারিত করলে সেটি বিকৃত অবস্থাতেই থেকে যায়, সেটি বিকৃত অবস্থাতেই থেকে যায় যদি এরকম কোনো বস্তু পাই তখন সেই বস্তুকে তাকে পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু বলে। এটাকে পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু বলে। এটাকে আরেকটা নাম হচ্ছে সম্পূর্ণ নমনীয় বস্তু, ঠিক আছে। তো এবার বাস্তবে কিন্তু এরও কোনো অস্তিত্ব নেই। যদি উদাহরণের কথা বলা হয় তাহলে বাস্তবে কোনো বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক নয়, বাস্তবে কোনো বস্তুই পূর্ণ অস্থিতিস্থাপক নয়, ঠিক আছে। তো তবুও আমরা কয়েকটা জিনিস পাই যেগুলো পূর্ণ অস্থিতিস্থাপকের মতো কাজ করে। যেমন হচ্ছে কাঁদার দলা, উদাহরণ কাঁদার দলা। কাদার দলা যদি আমি বলি, বা কাদামাটির যে একটা দলা, সেটাকে যদি আমি তারপরে যেটা বল প্রয়োগ করি তাহলে সেটা তো তার আকার বা আয়তন চেঞ্জ হয়ে যাবে। বাট তারপরে কিন্তু আমি যদি সেই বলটাকে তুলে নিই তাহলে কিন্তু সেই আকার বা আয়তনে সে পুরোপুরি আর ফিরে কোনোদিনই আসবে না, সে পার্মানেন্ট যে বিকৃতি সেটা থেকে যাবে। বা মাখম, এই যে এর মাখমের একটা দলা যদি আমি নিই, তারপরে যদি আমরা কোনো একটা বল প্রয়োগ করি, আঙুল দিয়ে একটু চাপ মারি, তাহলে তারপরে কিন্তু একটা বিকৃতি তৈরি হবে। বাট সেই বলটা যখন আমি আঙুলটা তুলে নেব সে কিন্তু আর তার পুরনো অবস্থানে ফিরে আসতে পারবে না। তাহলে বাস্তবে কিন্তু পুরনো অস্থিতিস্থাপক বস্তুর অস্তিত্ব নেই, বাট এরা পুরনো অস্থিতিস্থাপক বস্তু, এরা প্রায় পুরনো অস্থিতিস্থাপক বস্তু বা পারফেক্টলি ইনইলাস্টিক বডির মতো কাজ করে। ওকে, পেজ চেঞ্জ করছি। নেক্সট আমরা আরেকটা বস্তু পড়ব, যে বস্তুটা হচ্ছে আংশিক স্থিতিস্থাপক বস্তু। ওকে, তো নেক্সট পেয়ে যাচ্ছি। নেক্সট হেডিং আংশিক স্থিতিস্থাপক বস্তু, মানে যেটা দুটোর মাঝামাঝি। আংশিক স্থিতিস্থাপক বস্তু, যার ইংরেজি নাম পার্শিয়ালি ইলাস্টিক বডি, বা পার্শিয়ালি থেকে আরো বেটার হচ্ছে পার্টলি লিখি, পার্টলি ইলাস্টিক বডি। তো এটা কি বলছে না, বাহ্যিক বল অপসারণের পর, বাহ্যিক বল অপসারণের পর বিকৃত বস্তু যদি তার পূর্বের আকৃতি বা আয়তন হ্যাঁ হ্যালো, আমি একটা ক্লাসে আছি, আমি ক্লাস শেষ করে কল করছি। বিকৃত বস্তু যদি তার পূর্বের আকার বা আয়তন ফিরে পায়, বিকৃত বস্তু যদি তার পূর্বের আকার বা আয়তন ফিরে পায়, পুরোপুরি ফিরে পাবে না, আকার বা আয়তন আংশিকভাবে ফিরে পায়, যেহেতু আংশিক, তো আংশিকভাবে ফিরে পায়, পূর্বের আকার বা আয়তন আংশিক ফিরে পেতে সক্ষম
হয়, তবে সেই বস্তুকে আংশিক স্থিতিস্থাপক বস্তু বলে। ওকে, তাহলে আমরা 3 রকম বস্তু দেখলাম এখনো পর্যন্ত। একটা পূর্ণ স্থিতিস্থাপক, যেখানে আমরা যদি বল প্রয়োগ করি এবং বলটাকে তুলে নিই, তাহলে পুরোপুরি ওর যে বিকৃতি হয়েছিল সেই বিকৃতিটা আবার পুরো আগের জায়গায় ফিরে আসবে। দেন আমরা পেলাম অপূর্ণ অস্থিতিস্থাপক, যেখানে যদি কোনো বিকৃতি তৈরি হয় তাহলে সে কোনোদিনই আগের জায়গায় ফিরে আসতে পারবে না। আর আংশিক স্থিতিস্থাপক, যেখানে যে বিকৃতি তৈরি হবে তার কিছুটা সে আগের অবস্থায় ফিরে আসতে সক্ষম হবে। ঠিক আছে, তো দৈনন্দিন জীবনে আমরা যে বস্তুগুলো দেখি, রবার টবার যাই দেখি, সবই কিন্তু এই আংশিক স্থিতিস্থাপক, কোনোটাই পূর্ণ স্থিতিস্থাপক বা পূর্ণ অস্থিতিস্থাপক হয় না। তো আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিস ব্যবহার করি সবই এই আংশিক স্থিতিস্থাপক হয়। তো উদাহরণ, দৈনন্দিন জীবনে ব্যবহৃত সমস্ত বস্তুই আংশিক স্থিতিস্থাপক। ওকে, নেক্সট আমরা আরেকটা বস্তুর কথা বলবো, যে দৃঢ় বস্তু যাকে বলা হয়, বা বাংলায় একদম ওটাকে পারফেক্টলি ডিজিট বডি বলে ইংরেজিতে, বা একদম আক্ষরিক বাংলা করলে হয় একান্ত দৃঢ় বস্তু। একান্ত দৃঢ় বস্তু, যার ইংরেজি হচ্ছে পারফেক্টলি রিজিড বডি, একদম ঠিকঠাক রিজিড। ঠিক আছে, বা পূর্ণ, এটা আরেকটা বাংলা হতে পারে পূর্ণ দৃঢ় বস্তু। পূর্ণ দৃঢ় বস্তু, ইংরেজি নাম পারফেক্টলি রিজিড বডি। তার মানে কি, আমরা এই বস্তুর পরে বল প্রয়োগ করব, বাট বস্তুটার কোনো রকম বিকৃতি ঘটবে না। আয়তন বিকৃতি হোক, আকার বিকৃতি হোক, কোনো রকম বিকৃতি ঘটবে না। এই বস্তুকে আমরা বলবো একান্ত দৃঢ় বস্তু বা পূর্ণ দৃঢ় বস্তু। ওকে, তো সংজ্ঞা, প্রযুক্ত বাহ্যিক বলের যে কোনো মানের জন্যই কোনো বস্তুর বিভিন্ন অংশের কোনো আপেক্ষিক সরণ, এখানে একটা যদি বসাই জন্য, যদি কোনো বস্তুর বিভিন্ন অংশের কোনো আপেক্ষিক সরণ না ঘটে, অর্থাৎ বস্তুটির আকার বা আয়তনের কোনো পরিবর্তন না হয়, বস্তুটির আকার বা আয়তনের কোনো পরিবর্তন না হয়, তবে ওই বস্তুকে কি বলে? পূর্ণ দৃঢ় বস্তু বলে। ওকে, মানে আমি একটা বস্তু নেব, যে বস্তুটার পরে বল প্রয়োগ করব, বাট সেই বস্তুটার আকার বা আয়তনের কোনো রকম চেঞ্জ হবে না, তাহলে সেই বস্তুটাকে আমরা বলবো একান্ত দৃঢ় বস্তু বা পূর্ণ দৃঢ় বস্তু। বাট এই রকম বস্তু এটাও কিন্তু পৃথিবীতে বাস্তবে পাওয়া যায় না। এটা একটা, আমরা উঁচু ক্লাসে উঠে এরকম পূর্ণ দৃঢ় বস্তু নিয়ে অনেক
ক্যালকুলেশন করব, বাট এটা সম্পূর্ণ একটা কল্পনা, বা এটাকে আমরা একটা আদর্শ পূর্ণ দৃঢ়বস্তুর যে ধারণা সেটা একটা সম্পূর্ণ কল্পনা। তবে কাচ, আমরা গ্লাস বা কাচকে প্রায় পূর্ণ দৃঢ়বস্তু হিসাবে গণ্য করা যায়, যে কাচের পরে যদি কোনো বল প্রয়োগ করা হয়, যদি কিনা সেটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার আগ পর্যন্ত সেটা তার কিন্তু বিকৃতি বা তার বিভিন্ন অংশের মধ্যে আপেক্ষিক সরণ কিন্তু শূন্য হয়। তো উদাহরণ হচ্ছে আদর্শ পূর্ণ বস্তুর ধারণা, আদর্শ পূর্ণ বস্তুর ধারণা, আদর্শ পূর্ণ বস্তুর ধারণা কাল্পনিক, কাল্পনিক। তবে কাচকে প্রায় পূর্ণ বস্তু রূপে গণ্য করা যায়, কাচকে প্রায় পূর্ণ বস্তু রূপে গণ্য করা যায়। ওকে, এই পর্যন্ত বুঝতে আশা করি অসুবিধা নেই। এবার আমরা একটা নতুন জিনিস পড়তে চলেছি, যার নাম হচ্ছে স্থিতিস্থাপক সীমা। আমরা একটা বস্তুর পরে বল প্রয়োগ করব। এই যে কাচের পরে, কাচ নয়, আমি যে কোনো একটা রবারের পরে যদি বল প্রয়োগ করি, তাহলে বল প্রয়োগের একটা হাইয়েস্ট মান পাবো, যে আমি এত দূর পর্যন্ত বল প্রয়োগ করলে ও স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করবে, বাট তার বেশি বল প্রয়োগ করলে ওর মধ্যে কিন্তু একটা পার্মানেন্ট বিকৃতি চলে আসবে, বা একটা পার্মানেন্ট আকার বা আয়তনের পরিবর্তন চলে আসবে। আমি যদি একটা রবারের ব্যান্ড নিয়ে তারপর একটা বিরাট বড় মানের বল প্রয়োগ করি, তাহলে কিন্তু বলটা আমি যখন ওটাকে ছেড়ে দেবো, তখন ও কিন্তু আর তার পুরনো অবস্থানে পুরোপুরি ফিরে আসবে না। একটা পার্মানেন্ট ওর মধ্যে বিকৃতি, মানে ও দেখবে একটু বড় হয়ে থাকবে। এই যে কত বল প্রয়োগ করলে ও আবার আগের অবস্থানে ফিরে আসতে পারবে, এবং যার বেশি বল প্রয়োগ করলে ও আগের অবস্থানে ফিরে আসতে পারবে না, এই যে সীমা, যে হায়েস্ট মানের বল, এটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা, ইলাস্টিক লিমিট। ওকে, তো আমি নেক্সট পেয়ে যাচ্ছি, গিয়ে আমি এবার স্থিতিস্থাপক সীমা কাকে বলে বা ইলাস্টিক লিমিট বলতে কি বোঝায় সেটা বলবো। ওকে, তাহলে নেক্সট পেজ, হেডিং স্থিতিস্থাপক সীমা। যার ইংরেজি নাম ইলাস্টিক লিমিট। তো কি বলছে, প্রযুক্ত বাহ্যিক বলের, প্রযুক্ত বাহ্যিক বলের একটি নির্দিষ্ট ঊর্ধ্বসীমা পর্যন্ত, একটি নির্দিষ্ট ঊর্ধ্ব সীমা পর্যন্ত, নির্দিষ্ট ঊর্ধ্বসীমা পর্যন্ত প্রতিটি বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করে, পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করে। ওকে, অর্থাৎ পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করে মানে কি, আমি যেই বলটাকে সরিয়ে নেব, উইথড্র করে নেব, তুলে নেব, তখন কিন্তু ও বস্তু আবার তার আগের যে আকার বা আয়তন, সেই আয়তনে ফিরে যাবে। অর্থাৎ বিকৃতি উৎপাদনকারী বল, বিকৃতি উৎপাদনকারী বল অপসারিত হলে, বস্তুটি তার নিজস্ব আকার বা আয়তন, বস্তুটি তার নিজস্ব আকার বা আয়তন ফিরে পায়। ওকে,
এই যে সীমার মধ্যে এই ঘটনাটা ঘটবে, মানে যে লিমিট পর্যন্ত আমরা বল প্রয়োগ করলে বস্তুটা, বলটা যখন আমি তুলে নেব তার বস্তুটা তার প্রাথমিক আকার বা আয়তনে ফিরে আসবে, এবং যে লিমিটটাকে ক্রস করে গেলে বস্তুটা তার প্রাথমিক আকার বা আয়তনে ফিরে আসবে না, ওই লিমিটটাকে আমরা বলবো, এটা কিন্তু একটা বল, একটা বলের সীমা, ওই সীমাটাকে আমরা বলবো স্থিতিস্থাপক সীমা। ওকে, প্রযুক্ত বলের প্রযুক্ত বলের এই সীমাস্থ মানকে বস্তুর উপাদানের স্থিতিস্থাপক সীমা বলে। স্থিতিস্থাপক সীমা বলে। ওকে, তাহলে বোঝা গেল। এটা যদি আমি রবারের ক্ষেত্রে বলি তাহলে রবারের স্থিতিস্থাপক সীমা, এটা যদি আমি ইস্পাতের ক্ষেত্রে বলি তাহলে ইস্পাতের স্থিতিস্থাপক সীমা, এটা আমি যার ক্ষেত্রে বলবো তার স্থিতিস্থাপক সীমা। নেক্সট আমরা একটা ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা বারবার আলোচনা করছি, যে বিকৃতি। এই বিকৃতি জিনিসটা কি, এখানে অনেকবার অলরেডি আমি লিখে ফেলেছি বিকৃতি। বিকৃতি মানে কি, বা বিকৃতি জিনিসটা কি, বিকৃতিকে কিভাবে পরিমাপ করা হয়, বিকৃতির একক কি, বিকৃতির মাত্রা কি, এবার আমরা সেই জিনিসগুলো জানবো। তো হেডিং করছি বিকৃতি, যার ইংরেজি নাম হচ্ছে স্ট্রেইন। ওকে, তো কাকে বলে, যে বাহ্যিক বল এর ক্রিয়ায়, বাহ্যিক বলের ক্রিয়ায় কোনো বস্তুর বিভিন্ন অংশের মধ্যে আপেক্ষিক সরণ ঘটে। ওকে, ফলে বস্তুটির আকার বা আয়তন পরিবর্তন হয়। বস্তুটির আকার বা আয়তন পরিবর্তন হয়। ওকে, প্রাথমিক মানের, এবার ওই বস্তুটার আকার বা আয়তনের একটা প্রাথমিক মান ছিল, আর এই পরিবর্তিত মান এদের যে অনুপাত তাকেই বলা হয় বিকৃতি। ওকে, তো প্রাথমিক মানের তুলনায় বস্তুর দৈর্ঘ্য, আয়তন বা আকৃতির যে আনুপাতিক পরিবর্তন ঘটে তাকে বিকৃতি বলে। ওকে, এই পর্যন্ত বুঝতে আশা করি। তাহলে আমি আরেকটা লাইন লিখলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে, যে বিকৃতি এর গাণিতিক রূপ। বিকৃতি হচ্ছে আকার বা আকৃতির পরিবর্তন, আকার বা অবলিক সাইন না দেওয়াই ভালো, কারণ আবার তাহলে বাই বোঝাবে, বা আকৃতির পরিবর্তন বাই প্রাথমিক আকার বা আকৃতি। ওকে, তাহলে এখন যদি আমি এর একক বের করতে চাই, যে এর একক, তাহলে দেখ উপরেও যদি আমি আকার নিই নিচেও আকারের যা একক উপরে বসবে নিচেও আকারের তাই একক বসবে। আমি যদি উপরে আকৃতি নিই নিচেও আকৃতি,
আকৃতির যে একক উপরে বসবে নিচেও আকৃতির সেই একক বসবে। আমি যদি উপরে আয়তন নিই নিচেও আয়তন, আয়তনের যে একক উপরে বসবে নিচেও সেই আয়তনের একক বসবে, আলটিমেটলি কিন্তু কেটে যাবে গিয়ে এটা কিন্তু একটা এককবিহীন রাশি হবে। ঠিক আছে। বিকৃতি আমরা ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টারে পড়েছিলাম। বিকৃতি দুটি সমজাতীয় রাশির অনুপাত হওয়ায় এটি একটি এককবিহীন রাশি। ঠিক একই রকম কারণে এর মাত্রাও কিন্তু থাকবে না। বিকৃতি যেহেতু দুটি সমজাতীয় রাশির সমজাতীয় রাশির অনুপাত, তাই এর কিন্তু মাত্রাও নেই। ঠিক আছে, তো একই রিজন। বিকৃতি দুটি সমজাতীয় রাশির অনুপাত হওয়ায় এটি একটি মাত্রাহীন রাশি। তাহলে আমরা দেখলাম বিকৃতি মানে হচ্ছে উপরে বসবে আকার বা আয়তনের মানে উপরে বসবে পরিবর্তন আর নিচে বসবে প্রাথমিক। এবার যেহেতু সেম, যদি আমি আকার নিয়ে কথা বলি তাহলে উপরেও আকার নিচেও আকার, নিচে যদি আমি আয়তন নিয়ে কথা বলি তাহলে উপরেও আয়তন নিচেও আয়তন। আমি একটা অনলাইন ক্লাসে আছি, আমি পরে কল করে নিচ্ছি। যদি আমরা উপরে আকার বসাই নিচেও আকার, উপরে যদি আয়তন বসাই নিচেও আয়তন, তো আলটিমেটলি এদের এই অনুপাতটা কেটে যাবে। তো সেই জন্যে আমরা কি বলতে পারবো যে এরা হচ্ছে এককবিহীন রাশি বা মাত্রাহীন রাশি। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা পড়লাম। এবার আমরা যেটা পড়বো যে এই বিকৃতি বা যেগুলো আমরা পড়ছি এগুলো কয় প্রকারের হয়, বিকৃতি কয় প্রকারের হয়। বিকৃতি সাধারণত 3 প্রকারের হয়। সেই 3টি বিকৃতি নিয়ে আমরা এবার আলোচনা করবো। ঠিক আছে, তো আমি নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে গিয়ে বিকৃতি যে 3 প্রকারের, আমাদের 3টে প্রকার টোটালটা আমাদের পড়তে হবে না, তো তার মধ্যে কয়েকটা প্রকারই জাস্ট আমাদের পড়তে হবে। তো নেক্সট পেজে গেলাম। তো বিকৃতি সাধারণত 3 প্রকারের। ঠিক আছে, বিকৃতি কারণ দৈর্ঘ্য প্রস্থও তো একরকমের দৈর্ঘ্য আয়তন এবং আকৃতি, এই 3টে জিনিসেরই পরিবর্তন হয়। তো সে অনুযায়ী বিকৃতি 3 প্রকারের। বিকৃতি সেটা 3 রকমের হয়। প্রথমটার নাম হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি, যার ইংরেজি নাম লংগিটিউডিনাল স্ট্রেইন। এটা আমাদের সিলেবাসে আছে। আর বাকি যে দুটো বিকৃতি হয় সেই দুটো বিকৃতি আমাদের সিলেবাসে নেই। সেকেন্ড হচ্ছে আয়তন বিকৃতি। যার ইংরেজি নাম ভলিউম স্ট্রেইন। আর থার্ড আর একটা হয় যেটা হচ্ছে ক্রিন্তন বিকৃতি। যার ইংরেজি নাম শেয়ারিং স্ট্রেইন। এটাও আমাদের সিলেবাসে নেই। এই দুটো 11-এ পড়ানো হবে, 11-এ আছে। তো আমরা শুধু অনুদৈর্ঘ্য বিকৃতিটা পড়বো এবং অনুদৈর্ঘ্য বিকৃতি নিয়ে আমাদের একটা কাজ এর পরে করতে হবে, সেই জন্য এই অনুদৈর্ঘ্য বিকৃতিটা লাগবে। তো আমি এবার অনুদৈর্ঘ্য বিকৃতির সংজ্ঞা বলছি। বাহ্যিক বল বা টানের প্রভাবে কোনো বস্তুর একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্যের পরিবর্তন সংঘটিত হয়, যে
দৈর্ঘ্যের পরিবর্তন সংঘটিত হয় তাকে অনুদৈর্ঘ্য বিকৃতি বলে। ওকে, তাহলে এইটা মেনলি অনুদৈর্ঘ্য বিকৃতিটা দৈর্ঘ্য দিয়ে আসে, আর বাকি যে দুটো আছে আয়তন বিকৃতি যেটা, সেটা আয়তন দিয়ে আসে। মানে এই সংজ্ঞায় দৈর্ঘ্যের জায়গায় আয়তন বসিয়ে দিলে আয়তন বিকৃতি হয়ে যাবে, আর কৃন্তন বিকৃতিটা মেনলি আকৃতি দিয়ে আসে। এই সংজ্ঞায় দৈর্ঘ্যের জায়গায় আকৃতি বসিয়ে দিলে সেটা হয়ে যাবে কৃন্তন বিকৃতি। ঠিক আছে, নামটা জাস্ট চেঞ্জ হবে। তাহলে আমরা কি বলতে পারি, এর গাণিতিক রূপ যদি আমরা বের করতে চাই, গাণিতিক রূপ, ধর আমার কাছে কোন একটা স্টিল বা ইস্পাতের কোন একটা দণ্ড আছে, সেই দণ্ডটার প্রাথমিক দৈর্ঘ্য, ধর এটা হলো সেই দণ্ডটা, ঠিক আছে, সেই দণ্ডটার প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে এল, প্রাথমিক দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল। দণ্ডটার পরে কিছু পরিমাণ বল আমি এক্সট্রা প্রয়োগ করেছি, এফ বল সাপোজ দণ্ডটার উপরে প্রয়োগ করা হলো, এর ফলে দণ্ডটার দৈর্ঘ্য কিছুটা বেড়ে গেল। ঠিক আছে, ধর বেড়ে এই পর্যন্ত চলে এসছে। ধর এটা বেড়ে এই পর্যন্ত চলে এসছে। ওকে, তো তাহলে এই যে বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি, এটা ধরলাম স্মল এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হলো। তাহলে একক দৈর্ঘ্যে কতটা, আমরা যদি ঐকিক নিয়ম করি, ক্যাপিটাল এল এ দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল, এককে দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল বাই ক্যাপিটাল এল, এইটা কি বলা হয়, না বিকৃতি। ঠিক আছে, তাহলে এবার আমি লিখছি, ক্যাপিটাল এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি দণ্ডের ওপর প্রসারক বা সংনমক বলের ক্রিয়ায় দৈর্ঘ্য পরিবর্তন স্মল এল হলে দণ্ডটির অনুদৈর্ঘ্য বিকৃতি কত হবে না, স্মল এল বাই ক্যাপিটাল এল, যেটা আমরা ঐকিক নিয়ম দিয়ে এখানে বের করলাম, স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে আবার ভেবে দেখ যে এই অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে দুটো দৈর্ঘ্যের অনুপাত, একটা হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন স্মল এল, একটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য ক্যাপিটাল এল। তাহলে এই যদি দুটো দৈর্ঘ্যের অনুপাত হয়, তাহলে এটাও এককবিহীন হবে, এটাও কিন্তু মাত্রাবিহীন হবে। ওকে, তো সেই জন্য অনুদৈর্ঘ্য বিকৃতিও কিন্তু এককবিহীন মাত্রাবিহীন রাশি। ওকে, বোঝা গেল। তাহলে আমরা এগুলো সবগুলো প্রমাণ করতে পারলাম। নেক্সট আমরা নেক্সট পেয়ে যাচ্ছি। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পীড়ন। বিকৃতি যেমন একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের স্থিতিস্থাপকতার ক্ষেত্রে, পীড়নও তেমন একটা ইম্পর্টেন্ট জিনিস। বিকৃতি যেমন 3 প্রকারের হয়, পীড়নও ঠিক তেমনই 3 প্রকারের হয়। ঠিক আছে, তো নেক্সট পেজে গেলাম, এবার আমরা পড়বো পীড়ন। হেডিং পীড়ন, যার ইংরেজি নাম হচ্ছে স্ট্রেস। আচ্ছা, ব্যাপারটা কি, প্রতিমিত বাহ্যিক বলের ক্রিয়ায় কোনো বস্তু বিকৃত হলে স্থিতিস্থাপকতা ধর্মের কারণে
ধর্মের কারণে বস্তুটির মধ্যে স্থিতিস্থাপকতা ধর্মের কারণে বস্তুটির মধ্যে একটি অভ্যন্তরীণ বল উদ্ভূত হয়। অভ্যন্তরীণ রয় দীর্ঘী হবে, বল উদ্ভূত হয়। আমি একটু পরে ছবি এঁকে পুরো ব্যাপারটা বলছি। যা বিকৃতি উৎপাদনের চেষ্টাকে প্রতিহত করে, যা বিকৃতি উৎপাদনের চেষ্টায় বাধা দেয়, ওকে। বস্তুর প্রস্থচ্ছেদের প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক ক্ষেত্রফলে সৃষ্ট অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলকেই কি বলে? পীড়ন বলে। তো ব্যাপারটা কি হলো, আমি একটু ছবি এঁকে যদি বোঝাই, যে ধর তুই একটা কোনো স্টিলের বা একটা কোনো রবারের দণ্ড নিয়েছিস, যেটাকে তুই একটা কোনো জায়গা থেকে ঝুলিয়ে দিয়েছিস, এরকম ভাবে কোনো একটা জায়গা থেকে একে ঝোলানো আছে, ঠিক আছে? কোনোটা দৃঢ় অবলম্বন থেকে ধর এটাকে ঝোলানো আছে, ওকে। এবার তুই এরপর একটা বল প্রয়োগ করেছিস, নিচের দিকে বল প্রয়োগ করেছিস। তাহলে দুভাবে এটাকে বলতে পারি যে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী এর ভিতরে একটা সমান ও বিপরীতমুখী বল ক্রিয়া করবে এর ভিতরের দিকে, বা আরেকভাবে বলতে পারি যে যেহেতু বস্তুটার স্থিতিস্থাপকতা ধর্ম রয়েছে সমান ও বিপরীতমুখী, মানে নিচের দিকেও যদি এফ কাজ করে উপরের দিকেও এফ কাজ করবে। আর যেহেতু বস্তুটার স্থিতিস্থাপকতা ধর্ম রয়েছে, তাহলে বস্তুর উপরে আমি যখন একটা বল প্রয়োগ করছি, তাহলে বস্তুর স্থিতিস্থাপকতা ধর্মের জন্য বস্তুর ভিতরে একটা বল তৈরি হবে, যে বলটা বাইরের এফ বলটাকে যখন আমি সরিয়ে নেব, ওই বলটা বস্তুর আকার বা আকৃতির যে পরিবর্তন হবে, সেই পরিবর্তনকে আবার প্রাথমিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। আমি যদি বাইরের বলটা প্রয়োগ করি, তাহলে এই ইস্পাতের দণ্ড বা লোহার দণ্ড আমি যাইনি, সে সামান্য হলেও বড় হবে। এবার যখন আমি বাইরের লাল কালি দিয়ে যে এফ বলটা লিখলাম, ওই বলটাকে আমি সরিয়ে নেব, তখন এই ভিতরের বলটার কাজ কি হবে? ওকে আবার ওর প্রাথমিক অবস্থানে বা আকৃতিতে নিয়ে যাওয়া, এই জন্য ভিতরের বলটা উদ্ভব হয়। এবার পীড়ন হচ্ছে এই যে ক্ষেত্রফলটা আমরা এখানে কনসিডার করলাম, এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা যদি এ ক্ষেত্রফল হয়, তাহলে হিসাব কি হবে? বৈকিক নিয়মে এখানেও দেখ বলা আছে যে একক ক্ষেত্রফলে, কোথায় গেল? এই যে প্রতি একক ক্ষেত্রফলে, তাহলে হিসাব হচ্ছে ক্যাপিটাল এ ক্ষেত্রফলে উদ্বুদ্ধ বল এফ। আমি কিন্তু ভিতরের এফ বলটার কথা বলছি, বাইরের বল দিয়ে কিন্তু পীড়ন ক্যালকুলেট হয় না, এবং বাইরের বল ভিতরের বল সমান হয়, সেই জন্য বাইরের বল দিয়ে ক্যালকুলেট করলে উত্তর মিলে যায়, বাট সবসময় সংজ্ঞায় কিন্তু ভিতরের বলটার কথাই থাকে। তাহলে একক ক্ষেত্রফলে কত? এফ বাই এ, এটাই হচ্ছে পীড়নের রাশিমালা, বল বাই ক্ষেত্রফল, ওকে। তো এবার আমরা গাণিতিক রূপ দেখব, গাণিতিক রূপ। ওকে, পীড়ন সমান সমান বল বাই ক্ষেত্রফল, যাকে আমরা বলতে পারি এফ বাই এ, ওকে। তাহলে এখানে একটা কথা বলে রাখা দরকার যে আমরা চাপ, এই চ্যাপ্টারের শুরুতে চাপ পড়েছিলাম, চাপও কিন্তু ছিল বল বাই ক্ষেত্রফল, পীড়নও এলো বল বাই ক্ষেত্রফল। তো আমরা এককগুলো বের করি।
একক, প্রথমে সিজিএস একক, সিজিএস একক, বলের সিজিএস একক ডাইন, ক্ষেত্রফলের সিজিএস একক সেন্টিমিটার স্কোয়ার, এসআই একক, বলের সিজিএস একক নিউটন, ক্ষেত্রফলের সিজিএস একক এসআই একক মিটার স্কোয়ার। মাত্রা, পীড়নের মাত্রা, পীড়নের মাত্রা, বলের মাত্রা হচ্ছে ml t⁻², ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে l স্কোয়ার, তো তাহলে আসছে ml⁻1 t⁻²। এবং আমরা এই চ্যাপ্টারের প্রথমে যখন চাপ পড়েছিলাম চাপের মাত্রাও কিন্তু সেম এসেছিল, তো সেই অনুযায়ী এখানে আমি একটা পয়েন্ট করে লিখছি, পীড়ন ও চাপ সমমাত্রিক, সমমাত্রিক, পীড়ন ও চাপের মাত্রা সমান, এদেরকে বলা হয় সমমাত্রিক। ওকে, একটু আগে আমরা বিকৃতিকে তিন ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি, একটা আয়তন বিকৃতি, আর একটা কৃন্তন বিকৃতি। ঠিক একই রকমভাবে আমরা পীড়নকেও তিন ভাগে ভাগ করতে পারি, অনুদৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন এবং কৃন্তন পীড়ন। ঠিক আছে, আমি পেজ চেঞ্জ করছি, নেক্সট পেজে গিয়ে আমি পীড়নকে তিন ভাগে ভাগ করব এবং সেই তিনটে ভাগ নিয়ে আলোচনা করব। নেক্সট পেজ, পীড়ন। তাহলে পীড়ন তিন প্রকারের। প্রথম পীড়নটার নাম হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন, পীড়ন যার ইংরেজি নাম লঙ্গিটিউডিনাল স্ট্রেস, লঙ্গিটিউডিনাল স্ট্রেস। এটা আমাদের সিলেবাসে আছে, ক্লাস 9-এর সিলেবাসে। বাকি যে দুটো পীড়নের কথা আমি বলবো সেই দুটো ক্লাস 9-এ নেই, ওই দুটো 11-12-এ আছে, ওই দুটো আমরা পড়বো না। তো সেকেন্ড হচ্ছে আয়তন পীড়ন, আয়তন পীড়ন যার ইংরেজি নাম ভলিউম স্ট্রেস। আর থার্ড হচ্ছে কৃন্তন পীড়ন যার ইংরেজি নাম হচ্ছে শেয়ারিং স্ট্রেস। ওকে, তো এই দুটো আমাদের সিলেবাসে নেই, আমরা শুধু অনুদৈর্ঘ্য পীড়নটাই পড়ব। তো অনুদৈর্ঘ্য পীড়ন কাকে বলে দেখা যাক। অনুদৈর্ঘ্য বিকৃতির কারণে, অনুদৈর্ঘ্য বিকৃতির কারণে কোনো বস্তুর প্রস্থচ্ছেদের, কোনো বস্তুর প্রস্থচ্ছেদের প্রতি একক ক্ষেত্রফলে, প্রতি একক ক্ষেত্রফলে সৃষ্ট অভ্যন্তরীণ, সৃষ্ট অভ্যন্তরীণ বলকে পীড়ন বলে, বলকে পীড়ন বলে, না বলকে পীড়ন নয়, বলকে অনুদৈর্ঘ্য পীড়ন বলে, অনুদৈর্ঘ্য পীড়ন বলে। ওকে, তাহলে রাশিমালা একই হবে F/A। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন কাকে বলে সেটা বুঝে গেলাম। এই অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতি এদেরকে নিয়ে নয়, অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য বিকৃতি, আয়তন পীড়ন, আয়তন বিকৃতি, কৃন্তন পীড়ন, কৃন্তন বিকৃতি, মানে বিকৃতি এবং পীড়নকে নিয়ে হুক, বিজ্ঞানী হুক, যার পুরো নাম হচ্ছেন রবার্ট হুক, তিনি 1676 খ্রিস্টাব্দে একটি সূত্র দেন, যে সূত্রটা হচ্ছে হুকের সূত্র নামে পরিচিত, হুকস ল, সেটা এবার আমরা পড়ব। তো নেক্সট হেডিং, হুকের সূত্র। ইংরেজিতে হুকস ল। কি বলছে, একদম সিম্পল কথা বলছে,
যে স্থিতিস্থাপক সীমার মধ্যে স্থিতিস্থাপক সীমার মধ্যে আমরা স্থিতিস্থাপক সীমা পড়ে এসেছি, সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি, পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক, পরস্পর সমানুপাতিক হয়। ওকে, তো তাহলে এর গাণিতিক রূপ যদি আমরা দেখতে চাই, গাণিতিক রূপ, তাহলে আমরা কি পাবো, যে পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি, প্রপোর্শনাল টু চিহ্ন তুলে সমান সমান আনতে গেলে একটা ধ্রুবক নিতে হয়, তাহলে ধ্রুবক গুণ বিকৃতি, অতএব পীড়ন বাই বিকৃতি, এটা কত হবে, সমান সমান ধ্রুবক। ওকে, তো এটাই হচ্ছে হুকের সূত্রের গাণিতিক রূপ, যে পীড়ন এবং বিকৃতির যে অনুপাত সেটা সর্বদা ধ্রুবক থাকে, এটা হলো হুকের সূত্রের গাণিতিক রূপ। এবং এই যে ধ্রুবক, এই ধ্রুবকটার একটা নাম আছে, এই ধ্রুবকটার নাম হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মডিউলাস অফ ইলেকট্রিসিটি, স্থিতিস্থাপক গুণাঙ্ক, যার ইংরেজি নাম হচ্ছে মডিউলাস অফ ইলেকট্রিসিটি। আমি এটা পরের পেজে গিয়ে লিখছি, কারণ স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে আমায় বলতে হবে। এবং পীড়ন যেহেতু 3 প্রকার, বিকৃতি যেহেতু 3 প্রকার, তাই এই স্থিতিস্থাপক গুণাঙ্কও কিন্তু মেনলি 3 প্রকার। বাট তার মধ্যে আমরা শুধুমাত্র প্রথম অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতি সম্পর্কিত যে গুণাঙ্কটা, সেটাই আমরা আমাদের সিলেবাসে আছে এবং ওটাই আমরা পড়বো। বাকি দুটো আবারও 11-এ গিয়ে আমরা আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির জন্য যে স্থিতিস্থাপক গুণাঙ্কটা হবে সেটা পড়বো। ওকে, তো নেক্সট পেজে যাচ্ছি। এবার আমরা হেডিং করব স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে, তার একক কি, তার মাত্রা কি, সেটা কয় প্রকারের হয় এবং সেই প্রকারভেদগুলোকে নিয়ে আলোচনা করব। নেক্সট পেজ, হেডিং স্থিতিস্থাপক গুণাঙ্ক। যার ইংরেজি নাম মডিউলাস অফ ইলাস্টিসিটি, মডিউলাস অফ ইলাস্টিসিটি। তো কোন বস্তুর একক বিকৃতি, কোন বস্তুর একক বিকৃতি উৎপন্ন হওয়ার জন্য, উৎপন্ন হওয়ার জন্য বা ফলে, যাই হোক, ফলে মানে কে কার কারণ সেটা ব্যাখ্যা করাটা আবার উঁচু ক্লাসে হবে, যে বিকৃতি পীড়নের কারণ না পীড়ন বিকৃতির কারণ, সেগুলো উঁচু ক্লাসে আলোচনা হবে। তো যাই হোক, বিকৃত হওয়ার ফলে সৃষ্ট পীড়নকেই বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে, স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। ওকে, তো আমরা তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক এর মাত্রা, একক, এগুলো একটু দেখতে চাই। তাহলে আমরা এই সংজ্ঞাটাকে একটু বুঝি আগে। হুকের সূত্র অনুযায়ী আমরা কি পাচ্ছি, স্থিতিস্থাপক গুণাঙ্ক দ্যাটস ইকাল টু, স্থিতিস্থাপক গুণাঙ্ক দ্যাটস ইকাল টু, উপরে বসবে পীড়ন, নিচে বসবে বিকৃতি, পীড়ন বাই বিকৃতি। এবার আমরা যদি বিকৃতিটাকে 1 করে দিই, একক বিকৃতি, তাহলে যে পীড়ন তৈরি হবে সেই পীড়নই হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। সেটাই সংজ্ঞায় লেখা আছে, যে একক বিকৃতি উৎপন্নের ফলে সৃষ্ট পীড়নই হচ্ছে বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক। ওকে, তো এবার আমরা এর একক দেখব। একক, সিজিএস একক,
উপরে কি আছে? পীড়ন। পীড়নের সিজিএস একক কি ছিল? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আর বিকৃতির সিজিএস একক কি? নেই, দ্যাট ইজ একক পিন রাশি। তাহলে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার বাই 1, দ্যাট ইজ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, ঠিক একই রকমভাবে এসআই একক, বিকৃতির এসআই একক ছিল নিউটন পার মিটার স্কোয়ার। এই না, বিকৃতি নয়, পীড়নের এসআই একক ছিল নিউটন পার মিটার স্কোয়ার। বিকৃতির এসআই একক একক বিন রাশি মানে 1। তো তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের এসআই একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। মাত্রা, পীড়নের মাত্রা ছিল এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। বিকৃতি মাত্রাহীন রাশি, তার মানে 1। তো দ্যাট ইজ এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা। এবং আমরা এখান থেকে বলতে পারি যে স্থিতিস্থাপক গুণাঙ্কে আমরা একটু আগে কি দেখলাম? এই মাত্রাটা ছিল চাপের মাত্রা, এই মাত্রাটা ছিল পীড়নের মাত্রা। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? চাপ, পীড়ন এবং স্থিতিস্থাপক গুণাঙ্ক এরা হচ্ছে সমমাত্রিক বা এদের মাত্রা সমান। তো একটা পয়েন্ট করে লিখছি, চাপ, পীড়ন এবং স্থিতিস্থাপক গুণাঙ্ক সমমাত্রিক, মানে এদের মাত্রা সমান। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ককে আমরা ভাগ করব। আমি যেভাবে 3টে করে প্রত্যেকটাকে ভাগ করে এসেছি, তেমনি স্থিতিস্থাপক গুণাঙ্কও কিন্তু 3 প্রকারের হয়। স্থিতিস্থাপক গুণাঙ্ক, ওকে। তো কি কি? নাম্বার 1 ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক যার ইংরেজি নাম ইয়ং মডিউলাস বা ইয়ংস মডিউলাস। ইংরেজি নাম আমি পরে বলছি, যেগুলো আমাদের সবগুলো আমাদের লাগবে না এখানে, ঠিক আছে? শুধুমাত্র ইয়ং গুণাঙ্কটাই লাগবে, আমি পরে ইংরাজিগুলো যেটা লাগবে সেটাই বলবো। নেক্সট হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক। আর লাস্ট হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক। এর মধ্যে শুধুমাত্র ইয়ং গুণাঙ্কটা আমাদের লাগবে, লাইনের সিলেবাসে আছে। আয়তন বিকৃতি গুণাঙ্ক এবং দৃঢ়তা গুণাঙ্ক এগুলো হচ্ছে ওই আয়তন পীড়ন এবং কৃন্তন পীড়নের সঙ্গে সম্পর্কিত। এগুলো আমাদের 9-এর সিলেবাসে নেই, এগুলো আবার 11-এ উঠে আমরা পড়বো, ঠিক আছে? তো নেক্সট পেজে যাচ্ছি। এবার আমরা পড়বো ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্কের রাশিমালা, ইয়ং গুণাঙ্কের একক, ইয়ং গুণাঙ্কের মাত্রা, সেগুলো আমরা পরপর দেখব। ওকে, তো নেক্সট পেজ, ইয়ং গুণাঙ্ক আমরা পড়বো। হেডিং ইয়ং গুণাঙ্ক। যার ইংরেজি নাম ইয়ং মডিউলাস। ওকে, তো স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য বরাবর প্রসারিত বা সংকুচিত, দৈর্ঘ্য বরাবর প্রসারিত বা সংকুচিত, প্রসারিত বা সংকুচিত কোনো দণ্ড বা তারের, কোনো দণ্ড বা তারের অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির, বিকৃতির অনুপাতকে ওই দণ্ডের, ওই দণ্ড বা তারের ইয়ং গুণাঙ্ক বলে। ওকে, তো ইয়ং গুণাঙ্কের
ইয়ং গুণাঙ্ক কিন্তু একটা স্পেশাল, মানে ইয়ং গুণাঙ্ককে যদি আমরা গাণিতিক রূপে লিখতে চাই, আমি একটু পরে আরেকটা গাণিতিক রূপ তৈরি করব। তো আমি নর্মাল সংজ্ঞা থেকে যেটা পাওয়া যাচ্ছে ইয়ং গুণাঙ্ক, সেটা হচ্ছে কি না, অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তো এই সংজ্ঞা অনুযায়ী এর যদি আমরা একক মাত্রা এগুলো সব বের করার চেষ্টা করি, এর যে একক হবে সিজিএস একক, সেটা কি হবে, সেই একই ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এর যে এসআই একক হবে সেটাও একই নিউটন পার মিটার স্কোয়ার। এর যে মাত্রা হবে সেটাও এই একই এম এল টু দি পাওয়ার -1 ডি টু দি পাওয়ার -2, এবং সেটা ওই একই কথা বলবো, চাপ, পীড়ন, ইয়ং গুণাঙ্ক এবং স্থিতিস্থাপক গুণাঙ্ক, এবং যতগুলো গুণাঙ্কের কথা আমি একটু আগে বললাম, যে আয়তন বিকৃতি গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক, এই সবারই কিন্তু মাত্রা, এরা সবাই সমমাত্রিক, এদের সবার মাত্রা কিন্তু সেম হয়। ওকে, তাহলে এগুলো আমরা দেখে নিলাম। এবার আমরা এই একটা স্পেশাল ইয়ং গুণাঙ্কের রাশিমালা নির্ণয় করব। যে ধর আমার কাছে কোন একটা দণ্ড রয়েছে, যে দণ্ডটাকে আমি উপরে কোনো একটা দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দিয়েছি, ঠিক আছে, কোনো একটা দৃঢ় অবলম্বন থেকে দণ্ডটা ঝোলানো রয়েছে। ওকে, তাহলে এবার আমাদেরকে যেটা আমরা এরপরে একটা, এর এক প্রান্তে একটা এম ভরের বস্তু ঝুলিয়ে দিলাম। এর এক প্রান্তে একটা এম ভরের বস্তু যদি ঝুলিয়ে দিই, এম ভরের বস্তুর জন্যে যে বলটা কাজ করবে সেটা কত, এমজি। এমজি একটা বল প্রযুক্ত হবে। ওকে, আর এই যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, যেটা এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাকে ধরছি এ, ঠিক আছে, তাহলে এ ক্ষেত্রফলে এমজি বল প্রয়োগ হচ্ছে, এবং এই বল প্রয়োগের ফলে আমি ধরছি এই দণ্ডটার দৈর্ঘ্য কিছুটা হলেও বৃদ্ধিপ্ত পাবে। তো আমি ধরছি এই দণ্ডটার দৈর্ঘ্য এই পর্যন্ত চলে আসলো, দণ্ডটা এই পর্যন্ত লম্বা হয়ে গেল, ঠিক আছে। ওকে, তো দণ্ডটার প্রাথমিক দৈর্ঘ্য যেটা ছিল সেটা ক্যাপিটাল এল, আর পরে যে দৈর্ঘ্য বৃদ্ধিটা ঘটলো সেটা স্মল এল, স্মল এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি দণ্ডটা ঘটলো। তাহলে আমরা যদি ইয়ং গুণাঙ্কের রাশিমালা বের করতে চাই, ইয়ং গুণাঙ্কের রাশিমালা কী হবে, তাহলে ইয়ং গুণাঙ্ককে সাধারণত ওয়াই দিয়ে লেখা হয়, ওয়াই সমান সমান উপরে বসবে অনুদৈর্ঘ্য পীড়ন। অনুদৈর্ঘ্য পীড়ন মানে কি, বল বাই ক্ষেত্রফল, বল হচ্ছে এমজি আর ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে বল বাই ক্ষেত্রফল বসালাম। আর নিচে বসবে অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি কি, স্মল এল বাই ক্যাপিটাল এল, সেটা বসালাম। তাহলে আমরা এবার কি পাচ্ছি, ওয়াই ইকাল টু এম জি বাই এ ইন্টু ক্যাপিটাল এল উপরে উঠে গেল, স্মল এল নিচে চলে আসলো, ওয়াই ইকাল টু এম জি এল বাই এ এল। এটা হলো ইয়ং গুণাঙ্কের আরেকটা রাশিমালা। পরীক্ষা যখন আমরা ক্লাস 11-12 উঠে ল্যাব, ফিজিক্সের ল্যাবে যখন এই ইয়ং গুণাঙ্কের মান বের করব, তখন এই সূত্রটা দিয়ে কিন্তু ইয়ং গুণাঙ্কের মান বের করা হয়। ওকে, তো নেক্সট আমরা এরপরে কয়েকটা টপিক পড়বো। তো তার আগে আমরা আরেকটা ক্যালকুলেটিভ জিনিস আছে সেটা পড়ে নিই, যে স্প্রিংয়ের বল ধ্রুবক বলতে কি বোঝায়, সেই জিনিসটা আমরা দেখে নিই, দেন আমরা কয়েকটা ছোটোখাটো আলোচনা করব, করলে আমাদের মোটামুটি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো নেক্সট পেয়ে যাচ্ছি, এবার আমরা পড়বো স্প্রিংয়ের বল ধ্রুবক। একটা স্প্রিং, যে স্প্রিংগুলো আমরা সাধারণত দেখে রাখি, সেই স্প্রিংয়ের বল ধ্রুবক বলতে কি বোঝায়। হেডিং, স্প্রিংয়ের বল ধ্রুবক। যার ইংরেজি নাম হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট অফ স্প্রিং।
ওকে, একটি স্প্রিং এর এক প্রান্ত কোনো দৃঢ় অবলম্বনে আটকে অপর প্রান্তে প্রসারক বল বা টান বল প্রয়োগ করলে টান বল প্রয়োগ করলে স্প্রিংটির দৈর্ঘ্য বৃদ্ধি পায়। স্প্রিংটির দৈর্ঘ্য বৃদ্ধি পায়। যে প্রযুক্ত বলের জন্য স্প্রিংটির একক পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, স্প্রিংটির একক পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পায় সেই পরিমাণ বলকে কি বলে? স্প্রিংটির বল ধ্রুবক বলে। স্প্রিংটির বল ধ্রুবক বলে। ওকে, তো আমি এর গাণিতিক রূপটা লিখলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। স্প্রিং এর বল ধ্রুবক যাকে আমরা কে দিয়ে লিখি, সেটা সমান সমান উপরে প্রযুক্ত বল আর নিচে দৈর্ঘ্য বৃদ্ধি। ওকে, তাহলে আমরা একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে যে পরিমাণ বল প্রয়োগ করবো সেটাই স্প্রিং এর বল ধ্রুবক, সেটাই কিন্তু পুরো লেখা আছে। তো এবার যদি আমরা এর একক এবং মাত্রাগুলো বের করি, সিজিএস একক, বলের সিজিএস একক ডাইন, আর দৈর্ঘ্যের সিজিএস একক সেন্টিমিটার, তাহলে ডাইন পার সেন্টিমিটার, এসআই একক নিউটন পার মিটার। মাত্রা যদি আমরা বের করি, বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, তাহলে চলে আসবে এম টি টু দি পাওয়ার -2। এই মাত্রা কিন্তু আমরা আগে একটা ক্লাসে পেয়েছি পৃষ্ঠটান, যেটা ছিল বল বাই দৈর্ঘ্য, সেখানেও কিন্তু আমরা এই একই মাত্রা পেয়েছি। তো আমরা এখান থেকে একটা পয়েন্ট আউট করতে পারি যে স্প্রিং এর বল ধ্রুবক ও পৃষ্ঠটান সমমাত্রিক, এদের মাত্রা সমান। ওকে, তাহলে আমাদের স্প্রিং এর বল ধ্রুবক থেকে এই কটা জিনিসই পড়তে হবে, যে স্প্রিং এর বল ধ্রুবক কাকে বলে, এগুলোই মেনলি আমাদের পড়ার। আশা করি এই পর্যন্ত বুঝতে অসুবিধা নেই। আর আমাদের কয়েকটা ছোটোখাটো জিনিস সংজ্ঞা পড়লে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। তো আমি নেক্সট পেজে যাচ্ছি, গিয়ে সেই সংজ্ঞাগুলো বললে আমাদের এই স্থিতিস্থাপকতা চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে, এবং আমরা যে চ্যাপ্টারটা পড়ছি, যে বড় চ্যাপ্টারটার পার্ট বাই পার্ট আমি ক্লাসগুলো করালাম, সেই চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে। ওকে, তো আমি নেক্সট পেয়ে যাচ্ছি। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে অসহ ভার, যার ইংরেজি নাম হচ্ছে ব্রেকিং লোড। আমরা কোন একটা তার নিলাম, তার নিয়ে তারপরে একটা করে বাটখারা বসিয়ে তারটার দৈর্ঘ্য বৃদ্ধি করছি।
বাট এই দৈর্ঘ্য বৃদ্ধি কিন্তু অসীম সময় ধরে চলবে না। একটা নির্দিষ্ট ভর বসালে ওই তারটা কিন্তু ছিঁড়ে যাবে। এটা স্প্রিং এর ক্ষেত্রেও হয়, এটা তারের ক্ষেত্রেও হয়, এটা যে কোনো ইলাস্টিক ব্যান্ড, রবারের যে কোনো ব্যান্ডের ক্ষেত্রেও কিন্তু এটা হয়। ওই যে ভর, যে ভরের জন্য তারটা বা বস্তুটা ছিঁড়ে যায় বা ভেঙে যায়, তাকেই বলা হয় অসহ ভার। ওকে, তাহলে কোনো বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে, কোনো বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে, বল প্রয়োগ করলে বস্তুটি ছিঁড়ে যায় বা ভেঙে যায়, বস্তুটি ছিঁড়ে যায় বা ভেঙে যায়, ছিঁড়ে যায় বা ভেঙে যায়, তাকে অসহ ভার বলে, তাকে অসহ ভার বলে। নেক্সট আমরা পড়ব অসহ পীড়ন। এই অসহ ভার প্রযুক্ত হলে যে পীড়ন তৈরি হবে তার নাম হবে অসহ পীড়ন। অসহ পীড়ন, যার নাম ইংরেজি নাম হচ্ছে ব্রেকিং স্ট্রেস। ব্রেকিং স্ট্রেস। ওকে, কোনো বস্তুর উপরে যদি আমরা অসহ ভার প্রয়োগ করি তাহলে তার যে পীড়ন তৈরি হবে। কোনো বস্তুর ওপর অসহ ভার প্রযুক্ত হলে, অসহ ভার প্রযুক্ত হলে, অসহ ভার প্রযুক্ত হলে বস্তুটির অভ্যন্তরে সৃষ্ট, বস্তুটির অভ্যন্তরে সৃষ্ট প্রতি একক ক্ষেত্রফলে প্রতিক্রিয়া বলকে, প্রতিক্রিয়া বলকে কি বলে? অসহ পীড়ন বলে। অসহ পীড়ন বলে। ওকে, নেক্সট আমরা যেটা পড়বো সেটা একটা ইম্পর্টেন্ট টপিক, যে স্থিতিস্থাপক ক্লান্তি। স্থিতিস্থাপক ক্লান্তি এটা কি না, আমি সংজ্ঞাটা বললে ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি পুরোটা বলি তারপরে বলছি। কোনো বস্তুকে, কোনো বস্তুকে বারবার বিকৃত করতে থাকলে, বারবার বিকৃত করতে থাকলে বস্তুটির স্থিতিস্থাপকতা ধর্মের অবনতি ঘটে। বস্তুটির স্থিতিস্থাপকতা ধর্মের অবনতি ঘটে। ফলে কিছুক্ষণের মধ্যে বস্তুটি, ফলে কিছুক্ষণের মধ্যেই, কিছুক্ষণের মধ্যেই বস্তুটি স্থিতিস্থাপক সীমার মধ্যে, বস্তুটি স্থিতিস্থাপক সীমার মধ্যেই ছিঁড়ে যায় বা ভেঙে যায়, ছিঁড়ে বা ভেঙে যায়। ওকে, আমরা যখন হুকের সূত্র বললাম, হুকের সূত্র নিয়ে কি দেখলাম? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক, মানে পীড়ন বাড়ালে বিকৃতি বাড়বে, পীড়ন কমালে বিকৃতি কমবে। বাট এখানে দেখছি
যদি আমরা বারবার তাকে বিকৃত করতে থাকি, বল প্রয়োগ করছি, বল অপসারিত করছি, বল প্রয়োগ করছি, বল অপসারিত করছি, এরকম যদি করতে থাকি, তাহলে ওর মধ্যে কিন্তু একটা স্থিতিস্থাপকতার যে ধর্মটা, সেই ধর্মের ঠিকঠাক মানবে না, এবং সেক্ষেত্রে তার মধ্যে একটা অবনতি দেখা যাবে ধর্মের, এবং সেক্ষেত্রে স্থিতিস্থাপক সীমার মধ্যেই বস্তুটা ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে। এই অবস্থাটাকে বলা হয় স্থিতিস্থাপক অবসাদ। বস্তুর এই অবস্থাকে স্থিতিস্থাপক অবসাদ, স্থিতিস্থাপক অবসাদ বা স্থিতিস্থাপক ক্লান্তি বলে। ওকে, এটা যে কোনো বস্তুর ক্ষেত্রে বারবার করলে এই জিনিসটা দেখা যাবে। নেক্সট আমরা যেটা দেখব, আর তিনটে জিনিস, এই তিনটে জিনিস আমি জাস্ট বলে দিচ্ছি, এই তিনটে জিনিস তোদের হোমওয়ার্ক থাকবে। এই তিনটে আমাকে লিখে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাবি। তো ভঙ্গুরতা, প্রসার্যতা, নমনীয়তা, এই তিনটে। ঠিক আছে, ভঙ্গুরতা কি? যদি আমরা প্রযুক্ত বল স্থিতিস্থাপক সীমাকে ছাড়িয়ে বের করে দিই, কাঁচ একটা ভঙ্গুর পদার্থ আমরা জানি, আমরা প্রযুক্ত বল দিলাম, সেটা স্থিতিস্থাপক সীমাকে ছাড়িয়ে বেরিয়ে গেল, তাহলে বস্তুটা কিন্তু ভেঙে যাবে। যদি এই ঘটনাটা হয়, মানে যদি বস্তুটা ভেঙে যায়, তখন সেই বস্তুটার ওই যে ধর্মের জন্য বস্তুটা ভেঙে গেল, সেই ধর্মটাকে আমরা বলবো ভঙ্গুরতা। প্রাসর্যতা কি? প্রাসর্যতা, যদি প্রযুক্ত বল স্থিতিস্থাপক সীমাকে ছাড়িয়ে বেরিয়ে যায়, মানে স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকলে তো হুকের সূত্র কাজে লাগবে, বা স্থিতিস্থাপক সীমাকে ছাড়িয়ে বেরিয়ে গেলে বস্তুটি ভেঙে গেল না, বাট ক্রমাগত দৈর্ঘ্য বৃদ্ধি হতে থাকলো। যেমন এটা সোনা বা তামা, এই জাতীয় যদি তার আমরা নিই বা এই জাতীয় পদার্থ আমরা নিই, সোনা বা তামার স্প্রিং যদি নেওয়া হয়, তামার স্প্রিং, তাহলে এই ঘটনাটা ঘটে যে স্থিতিস্থাপক সীমার বাইরে গিয়ে যদি আমরা বল প্রয়োগ করতে থাকি, তাহলে কন্টিনিউয়াসলি ওর দৈর্ঘ্যটা বৃদ্ধি হতে থাকবে। তো যেটাকে ডাকটাইলিটি বলা হয়, আমরা ক্লাস 8-এও পড়েছি। তো সেই ধর্মটাকে বলা হয় প্রসার্যতা, ডাকটাইলিটি। নমনীয়তা কি? যদি যে কোনো মানের বল, এটা খুব কম মানের বল, এটা খুব বেশি মানের বল, আমরা যদি বস্তুটার মধ্যে একটা বিকৃতি ঘটায় এবং প্রযুক্ত বল সরিয়ে নিলেও সেই বিকৃত অবস্থাতেই থেকে যায়, যে কোনো মানের বল, সেটা ছোট বলের জন্য হতে পারে, বড় বলের জন্য হতে পারে। আমি একটা বস্তুর উপরে প্রয়োগ করলাম, যেমন ধর একটা মাখন বা কাদামাটি, যেটা আমি একটু আগে পূর্ণ অস্থিতিস্থাপক বস্তুতে উদাহরণ দিচ্ছিলাম, সেই বস্তুগুলোর উপরে যদি আমরা একটা অল্প মানের বল প্রয়োগ করি, তাহলে বস্তুটা কিন্তু, এর ইংরেজি নাম হচ্ছে মিলায়াবিলিটি, তো সেক্ষেত্রে বস্তুটা কিন্তু একটা পার্মানেন্ট বিকৃতি নিয়ে নেয়, এবং যে বিকৃতিটা আমরা যদি বলটাকে তুলেও নিই, তাহলে কিন্তু সেই বিকৃতিটা আর ফিরে আসে না, বিকৃতিটা পার্মানেন্টলি থেকে যায়। তো এই ধরনের যে বস্তুগুলো, সেই বস্তুগুলোকে নমনীয় বস্তু বলা হয়, এবং এই ধরনের বস্তুর যে ধর্ম, সেই ধর্মটাকে বলা হয় নমনীয়তা। ওকে, এবং এর সঙ্গে আর একটা জিনিস আমাকে লিখে পাঠাবি, সেটা হচ্ছে পীড়ন ও বিকৃতির পার্থক্য। এই চারটে থাকবে হোমওয়ার্ক, এই চারটে আমাকে লিখে পাঠাবি। তাহলে এই চ্যাপ্টার টোটালি কমপ্লিট। আমরা পদার্থের গঠন মনে হয় পড়ছিলাম, গঠন ও ধর্ম, চ্যাপ্টার 3 যেটা ছিল সেটা টোটালি কমপ্লিট হলো। ওকে, এবার যদি তোদের কোনো কোশ্চেন থাকে বল।